প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে বয়স্কদের হাঁটুর ব্যথা সমস্যা এবং এই সমস্যার প্রতিকার। এই বিষয়টি নিয়ে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আজকের অতিথির সাথে। ডাক্তার পারভেজ আহসান 1960 সালের আগস্ট মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1986 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইবনে সিনা মেডিকেল কলেজ এর অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, স্বাগত জানাচ্ছি। স্যার, যেটি বলছিলাম যে বয়স্কদের হাঁটুর ব্যথার সমস্যা বা হাঁটুর সমস্যা সাধারণত কোন কোন বা কি ধরনের সমস্যা বয়স্কদের ক্ষেত্রে হয়ে থাকে হাঁটুতে? জি, ধন্যবাদ সুন্দর কোশ্চেনটা করার জন্য। বয়স্কদের অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যখন 50 ঊর্ধ্ব মহিলা এবং পুরুষ তাদের হাঁটুতে ব্যথা নিয়ে আসে। এই ব্যথাটা মূলত কারণ হচ্ছে হাঁটুর ভিতরে যে কার্টিলেজ আছে সেটা ক্ষয় হয়ে যায়। তো এটা সাধারণত তিনভাবে প্রেজেন্ট করে, কেউ কেউ অল্প ব্যথা, মাঝারি ব্যথা কিংবা বেশি ব্যথা নিয়ে। তো আমাদের অল্প ব্যথা নিয়ে যে চিকিৎসাটা সেটা খুব সহজেই আমরা অতিক্রম করতে পারি, কিন্তু যদি মাঝারি ব্যথা বা খুব বেশি ব্যথা হয়ে যায় তখন চিকিৎসাটা একটু সমস্যা দেখা যায়। অল্প ব্যথায় সাধারণত আমরা ওষুধ কিংবা হাঁটুর কিছু ব্যায়াম এবং তার লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলি, যে মাটিতে বসবে না, সিঁড়িতে বেশি উঠানামা করবে না, এই সমস্ত। আচ্ছা, আর কি কারণে হচ্ছে এই ব্যথাটা সেটি আসলে আমি একটু জানতে চাচ্ছিলাম যে কোন কোন ধরনের রোগের ক্ষেত্রে এই ব্যথাটা হওয়ার সম্ভাবনা থাকে। তো প্রথমত আমাদের এই কারণটা যাকে ইংরেজিতে বলা হয় অস্টিও আর্থ্রাইটিস। তো এটা আসলে বয়সের কারণে যদি হাড় নরম হয়ে যায়, হাড়ের উপরে যে পিচ্ছিল কার্টিলেজটা আছে সেটা যদি ক্ষয় হয়ে যায় তাহলে জয়েন্ট স্পেসটা কমে যায় এবং দুটো হাড় ঘষা খেতে থাকে এবং সেক্ষেত্রে খুব ব্যথা অনুভব করে অধিকাংশই মানুষ। এক্ষেত্রে বলা যায় যে অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে প্রধান কারণ হাঁটুর ব্যথা। তাছাড়াও যদি হাঁটুতে যদি টিউবারকুলার অস্টিও আর্থ্রাইটিস হয় অথবা অন্যান্য আর্থ্রাইটিস যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস বা সেরোনেগেটিভ আর্থ্রাইটিস যদি হয়ে থাকে তখনও হাঁটুর ব্যথা হয়ে থাকে। আচ্ছা, কি কারণে এই ব্যথাটা হচ্ছে বা কোন রোগের কারণে হচ্ছে সেটি আপনারা ইনভেস্টিগেশনের মাধ্যমে কিভাবে এক্সক্লুড করেন? জি, সাধারণত দু ধরনের। একটা হচ্ছে বয়সের কারণে, সেটা শুধুমাত্র এক্সরেতেই দেখে আমরা বুঝতে পারি যেটা অস্টিও আর্থ্রাইটিস। কিন্তু যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেটা আমরা কিছু রক্ত পরীক্ষা করি এবং কিছু এক্সামিনেশন, অন্যান্য ক্লিনিক্যাল এক্সামিনেশন করেও আমরা বুঝতে পারি যে এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস। আচ্ছা, তো এই ধরনের সমস্যা নিয়ে যখন আপনাদের কাছে রোগীরা আসে আপনারা কিভাবে তা ম্যানেজ করেন? কারণ আপনি ইতিমধ্যে বলে দিয়েছেন যে অল্প সমস্যা নিয়ে যখন আসবে তখন খুব অল্প কিছু পরামর্শের মাধ্যমে সেটি আপনারা দিয়ে থাকেন চিকিৎসা। আর কি ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে? সাধারণত যদি অল্প ব্যথা নিয়ে আসে তখন আমরা ট্যাবলেট বা ব্যথার ওষুধ দিয়ে চিকিৎসা করি বা ব্যায়াম দিয়ে চিকিৎসা করি, লাইফস্টাইল মডিফিকেশন। যদি মাঝারি ব্যথা নিয়ে আসে তখন ওষুধপত্র অথবা অনেক সময় সিনভিক্স 1 বা ইনজেকশন দিয়েও হাঁটুর চিকিৎসা করে থাকি। কিন্তু যদি একেবারে বেশি হয়ে যায় তখন আমরা সার্জারির শরণাপন্ন হয়। তো এই একেবারে বেশিটা আসলে আপনারা সেই মাত্রাটা নির্ধারণ করেন কিভাবে, কিসের ভিত্তিতে? এটা অ্যাকচুয়ালি গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এবং বিশেষ করে রোগীর প্রেজেন্টেশন একটা ইম্পর্টেন্ট জিনিস। সে হাঁটতে পারতেছে না, হাঁটু স্টিফ হয়ে যাচ্ছে এবং খুব ব্যথায় সে কাতর হয়ে যাচ্ছে এবং গ্রেড 3-তে এক্সরেতে দেখা যায় জয়েন্ট স্পেসে কিছু নেই। এভাবেই আমরা রোগীকে ডায়াগনোসিস করে থাকেন। আচ্ছা, এই যে সার্জিক্যাল ম্যানেজমেন্টের কথা বললেন, তো যখন আপনারা সার্জিক্যাল ম্যানেজমেন্ট দেবেন বলে সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে রোগীদের প্রতি আপনাদের কাউন্সেলিংটা বা কিভাবে তাদেরকে আসলে মোটিভেট করে থাকেন এই সার্জারিটা নেওয়ার ক্ষেত্রে? আমরা রোগীকে এভাবে বুঝাই যে এখানে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 অথবা অল্প, মাঝারি বা বেশি, এবং তার মানে হচ্ছে তার কনজারভেটিভ ট্রিটমেন্ট বা মেডিসিনের ট্রিটমেন্টে তার হবে না, সেক্ষেত্রে তার সার্জারি
ছাড়া কোনো উপায় নেই। যদি মেডিকেল ট্রিটমেন্টে হয় তাহলে আমরা বলি যে আপনার মেডিকেলের ট্রিটমেন্টে সুযোগ আছে, এখন আপনার মেডিকেল ট্রিটমেন্ট করেন। কিন্তু যখন আমরা দেখি যে মেডিকেল ট্রিটমেন্ট ফেল করছে, বারবার মেডিকেল ট্রিটমেন্টে হচ্ছে না, তখনই আমরা একমাত্র সার্জিক্যাল ট্রিটমেন্টের কথা বলি এবং রোগীকে এটা বুঝাই যে আপনি মেডিসিন ট্রিটমেন্ট যদি করেন তাহলে এই মেডিসিনই শরীরের জন্য অপকার, কিডনি নষ্ট হয়ে যাবে, হাইপার অ্যাসিডিটি বেড়ে যাবে এবং পা ফুলা থেকে অনেক উপসর্গ হচ্ছে। সেক্ষেত্রে সার্জারি ছাড়া তার কোনো বিকল্প নেই। তো কি কি ধরনের বা কি সার্জিক্যাল ম্যানেজমেন্ট আপনারা দিয়ে থাকেন এই ক্ষেত্রে অস্টিওআর্থ্রাইটিসের রোগীদের ক্ষেত্রে? জি, অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে আমাদের যেটা অপশন সেটা হচ্ছে টিকেআর বা টোটাল নি রিপ্লেসমেন্ট সার্জারি। এটা অত্যন্ত সহজ উপায়, বাংলাদেশে এটা হয়ে থাকে, খুবই অল্প খরচে টোটাল নি রিপ্লেসমেন্ট হয়ে থাকে। টোটাল নি রিপ্লেসমেন্ট বলতে কি বোঝাচ্ছেন এখানে? এটা নামটা যেমন খুব দুর্বোধ্য, টোটাল নি রিপ্লেসমেন্ট, শুনলেই মনে হচ্ছে যে কি জানি করে ফেলতেছে, আসলে ব্যাপারটা তা না। নিয়ের 11 মিলিমিটার 1 সেন্টিমিটারও কম উপরের যে হাড় ওটা ফেলে দিয়ে ওখানে সিমেন্ট দিয়ে একটা নতুন বিকল্প একটা কাপ বসানো হয়। এটাই হচ্ছে নি রিপ্লেসমেন্ট। এটাকে অনেকে ভয় পেয়ে যাচ্ছে যে তার চামড়ার উপর দিয়েই জয়েন্টটাকে সরিয়ে দিয়ে একটা, সে ধরনের এটা কিছু না, খুবই আধুনিক চিকিৎসা। এই নি রিপ্লেসমেন্ট বর্তমানে আমেরিকায় প্রায় 7.5 লক্ষ রোগীর করা হয় প্রতি বছর, ব্রিটেনেও প্রায় 1.5 থেকে 2 লক্ষ করা হয় এবং সারা বিশ্বে অনেক অত্যন্ত জনপ্রিয় একটি চিকিৎসা পদ্ধতি। আমাদের দেশের কেমন সাড়া পাচ্ছেন বা কি ধরনের বিভিন্ন কোন কোন প্রতিষ্ঠানগুলোতে গেলে রোগীরা এই সুবিধাটা পাবে? জি, বড় বড় হাসপাতাল, যেগুলো প্রতিষ্ঠিত হাসপাতাল বাংলাদেশে যেগুলো আছে, যেমন বেসরকারি বড় বড় হাসপাতাল, নাম উল্লেখ করলাম না, এবং সরকারি পর্যায়ে নিটোরে এসব খুব সাকসেসফুলি এবং ভালোভাবে নি রিপ্লেসমেন্ট করা হচ্ছে। আচ্ছা, এই নি রিপ্লেসমেন্ট বা যেটি বলছেন টোটাল নি রিপ্লেসমেন্ট, তো এই চিকিৎসা পদ্ধতিটা যখন হয় যে রোগীর উপরে, চিকিৎসা শেষ হওয়ার পরে বা সার্জারিটা শেষ হওয়ার পরবর্তীতে আপনাদের পরামর্শ তাদের প্রতি কি থাকে? হ্যাঁ, যদি তার কোমরবিটি বা ডায়াবেটিস থাকে বা অন্যান্য অসুখ থাকে তাহলে সেগুলোকে কন্ট্রোল করার কথা বলবো এবং রোগী যেটা রিহ্যাবিলিটেশন, রোগী কতদিন পরে হাঁটবে, কতদিন পরে হাঁটু ভাঁজ করবে, কতটুক হাঁটু ভাঁজ তার আসবে, এই সমস্ত একটা প্রোটোকল অনুযায়ী তাকে আমরা উপদেশ দিয়ে থাকি এবং দেখা যাচ্ছে যে খুব ভালোভাবে রোগীরা যদি পালন করে তাহলে রোগীরা সেই আগে ইয়ং বয়সে যে হাঁটু ছিল সেই বয়সে ফিরে যেতে পারে। আচ্ছা, তার মানে এতটাই তারা সুস্থ স্বাভাবিক জীবনে চলে যেতে পারে এই সার্জারিটার কারণে। আচ্ছা, তারপর তার ডেইলি লাইফস্টাইল মডিফিকেশনের বিষয় বা খাবার দাবারের বিষয়ে কি কোনো পরামর্শ থাকে কিনা এই সময় আপনাদের? এক্ষেত্রে রোগীকে আমরা, কারণ যেহেতু বয়স্ক রোগীদের ক্ষেত্রে আপনারা করছেন, কয়েকটা উপদেশ দিই যে তার রোগী যেন ওজনটা লিমিটেশন রাখে, তারপরে সে যেন বেশি দৌড়াদৌড়ি যাতে না করে, যেমন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে আবার ব্যথা একদম কমে যায় এবং খুব ভালো হয়ে যায়, সে এসকেলেটরে এই ধরনের জায়গা যাতে সে অ্যাভয়েড করে, খুব বেশি ওখানে প্রেসার পড়ে এমন কিছু যাতে না হয়, মাটিতে বসে খুব বেশি কাজ না করতে বলি, কিন্তু সে স্বাভাবিক জীবনের সব কিছু কাজ সে যেন করে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে কাজই বন্ধ করে দিচ্ছে, না, সে স্বাভাবিক সব কাজ এক্ষেত্রে করতে পারে। এই চিকিৎসা নেওয়ার পরে কি তার মেডিকেশনের বা কোনো ট্রিটমেন্টের দরকার আছে যেটি সবসময় চালিয়ে যেতে হবে তাকে? এক্ষেত্রে আমরা যেটা একটু ক্যালসিয়াম ওরিয়েন্টেড ওষুধ দিই যাতে তার হাড়টা শক্ত থাকে, আর খুব অকেশনালি আমরা খুব বেশি ওষুধ, এখানে ব্যথার ওষুধ আমরা কখনই দিই না, এটা হচ্ছে এটার সবচেয়ে পজিটিভ পার্ট। আচ্ছা, আমরা কিন্তু দেখি যে এই নি রিপ্লেসমেন্টের নাম শুনলেই রোগীরা ভয় পেয়ে যান এবং এদেশের ডাক্তারদের প্রতি সেই আস্থাটা তাদের খুব বেশি কিন্তু দেখা যাচ্ছে না, দুর্ভাগ্যজনক হলেও সত্য। তারা কিন্তু তখন বিদেশের পথে পাড়ি দেন। তাদের প্রতি আপনার পরামর্শ আসলে এক্ষেত্রে কি থাকবে? এক্ষেত্রে আমার একটা উপদেশ যে আপনারা যত্রতত্ত্বভাবে বিদেশে যাবেন না। বিদেশে মানি যে সে একটা সাকসেসফুল সার্জারি করে দিচ্ছে তাও ঠিক না। শুধু সার্জারিটা তো আসলে মেইন না, এখানে ফলো আপ করা, তারপরে রেগুলার তার চেক আপে যাওয়া, সেটিও কিন্তু একটু এর মধ্যে পড়ে। হ্যাঁ, আমাদের দেশের অনেকেই অর্থনৈতিকভাবে দুর্বল কিন্তু বিদেশে গিয়ে চিকিৎসা করে,
তাদের একটা ধারণা হচ্ছে যে অপারেশন করলেই বুঝি শেষ, কিন্তু ফলো আপটা বিদেশে গিয়ে করলে এটা অত্যন্ত ব্যয়বহুল এবং দেখা যায় যে ওই ফলো আপটা তারা বিদেশে গিয়ে করতে পারছে না, ফলে এক্ষেত্রে মানে সাকসেস রেটটা খুব কমে যাচ্ছে, রিল্যাপস হওয়ার একটা সমস্যা হচ্ছে। সে কারণে আমাদের দেশে যদি সার্জারিটা আমরা করতে পারি এবং অবশ্যই যদি আমরা ভালোভাবে সার্জারি করতে পারি, তাহলে ফিজিওথেরাপি, রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম এবং অন্যান্য উপদেশ আমাদের থেকে যদি নিতে পারে, তাহলে সার্জারিটা অনেক বেশি সাকসেস হবে। আচ্ছা, আমরা আশা করব এই বিষয়টা যাতে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সাধারণ রোগীদের মধ্যে এই ইনফরমেশনটা যাতে চলে যায়। আর একটু জানতে চাইবো, আমি একটু পেছনের দিকে চলে যাই, এই যে এই সমস্যাটা হচ্ছে এবং বয়স্কদের ক্ষেত্রে ন্যাচারালি হয়, তো সেটি যাতে খুব বেশি অল্প সময়েই হয়ে না যায়, তো প্রতিরোধের জন্য এই হাড়ের সমস্যাগুলো থেকে প্রতিরোধের জন্য আসলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? প্রতিরোধের জন্য প্রথমে আমরা কিছু লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলি, যে আপনি মাটিতে বসে কাজ করবেন না, আপনার তারপরে যদি বেশি জোরে জোরে সিঁড়িতে আপনারা দৌড়াবেন না, এবং লাইফস্টাইল মডিফিকেশনের পরে আমরা কিছু ব্রেস ইউজ করি, হাঁটুতে যেন না ক্ষয় হয়ে যায়, সেগুলা কিছু ব্রেস বা কনজারভেটিভ ব্রেস ইউজ করি, সেগুলা করি, এবং ক্যালসিয়াম এবং হাঁটুর ভিতরে যদি প্রয়োজন পড়ে ভিস্কো সাপ্লিমেন্টেশন ইনজেকশন দিয়েও আমরা বেশ কিছুদিন সার্জারিটা বিলম্বিত করতে পারি, করা যায়। সেটি আমাদের দেশে আপনারা সফলভাবে করছেন, চমৎকারভাবে বুঝিয়ে দিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম বয়স্কদের হাঁটুর বিভিন্ন সমস্যা এবং তার প্রতিকারের ব্যবস্থা কী কী বাংলাদেশে রয়েছে সেই সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ শুনলাম আজকের অতিথির কাছ থেকে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: থাইরয়েড গ্ল্যান্ডটা গলার সামনে থাকে, এটা থাইরয়েড কার্টিলেজ যে আছে তার দুই পাশে, এটা থাইরয়েড গ্ল্যান্ডের দুইটা লুপ থাকবে, আর মাঝখানে দুইটা লুপটাকে কানেক্ট করার জন্য একটা ইসমাস থাকে। এটা একটা মানে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, আমাদের শরীরে যে হরমোন তৈরি হয় এই গ্ল্যান্ড থেকে, সেই আমাদের শরীরের বৃদ্ধি পাওয়ার জন্য বা গ্রোথ হরমোন হিসাবে কাজ করে। তারপর বডিতে কিছু মেটাবলিজম, শরীরের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা পালন করে এই থাইরয়েড গ্ল্যান্ড। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।